শমশের ছবিটি পরিচালনা করেছেন আলমগীর কুমকুম, কাহিনী সংলাপ লিখেছেন মোতালেব হোসেন এবং শমশের ছবিতে অভিনয় করেছেন জসিম, সুচরিতা, রুজিনা, ইলিয়াস কাঞ্চন, কায়েস, জাহানারা ভূঁইয়া এবং জাম্বু এবং বিশেষ একটি চরিত্রে মাহবুব খান। শমশের ছবির গল্পের শুরুতে দেখা যায় মাহবুব খান থাকে জমিদার অর্থাৎ সম্রাট। মাহবুব খান একদিন তার মেয়েকে বলে, মা, তুমি সবচেয়ে কোন জিনিস পছন্দ করো, অর্থাৎ সুচরিতা। তখন সুচরিতা বলে, আব্বু, আমি যুদ্ধ অর্থাৎ মোকাবেলা দেখতে খুব পছন্দ করি। তখন মাহবুব খান বলে, আমি হইলাম এই এলাকার সম্রাট এবং জমিদার, ঠিক আছে, তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। তো এদিকে খবর পাঠায় জাম্বুর কাছে। জাম্বু থাকে এক এলাকার সর্দার। তখন জাম্বুকে বলে যে, সর্দার, তোমার এলাকায় যত যুবক আছে তাদেরকে তুমি হারাবে এবং যদি হারাতে পারো তাহলে তোমাকে আমার এই রাজ্যের একজন সেনাপতি নিয়োগ দেওয়া হবে। তখন জাম্বু বলে, এটা কোনো ব্যাপারই না। তো এদিকে আরেকটা ঘোষণা করে মাহবুব খান যে, জাম্বু, আজকের পর থেকে তুমি তোমার এলাকার যত খাজনা আছে সবগুলি আদায় করবে, আর যদি ঠিক মতো আদায় করতে পারো তাহলে তোমার চাকরি রাজদরবারে পাক্কা। জাম্বু বলে, এটা কোনো ব্যাপারই না হুজুর, আমি আপনার কথা মতন সব পালন করব। তখন জাম্বু এলাকায় গিয়ে ঘোষণা করে, আজকের পর থেকে বকেয়া কোনো খাজনা থাকবে না এবং সব খাজনা পরিশোধ করতে হবে, আর যদি কেউ খাজনা পরিশোধ না করে তাহলে আমার চাবুক দিয়ে এক একটাকে রক্তাক্ত করে ফেলব। এদিকে এলাকাবাসী সবাই প্রজারা থাকে নিরীহ এবং শান্ত। তবে জাম্বুর বয়ে সবাই খাজনা পরিশোধ করার জন্য প্রস্তুত হয় এবং সবাই খাজনা জমা দেয়। কিন্তু এদিকে জসিম থাকে একটু হাবা ধরনের। জসিমের বাপ খাজনা দিতে অস্বীকার করে না, কিন্তু জাম্বুকে বলে, হুজুর, আমার তো এবছর ভালো ফসল হয় নাই, তবে আমি আগামী বছর এর ডাবল খাজনা দিয়ে দেব। তখন জাম্বু বলে, কি, তুই আগামী বছর ডাবল খাজনা দিবি? তোকে আজ মেরে রক্তাক্ত করে ফেলবো। তবে ইচ্ছা রকম মারে। জাম্বু জসিমের বাপকে ইচ্ছা রকম চাবুক দিয়ে মারে। তখন জসিমের বাপ কাকুতি মিনকুতি করে কান্নাকাটি করতে থাকে, কিন্তু জাম্বু চাবুক দিয়ে মারতে থাকে। তখন জসিম এসে তার বাপের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন জসিমকে জাম্বু মারতে থাকে। তখন এক পর্যায়ে দেখা যায় জাম্বু জসিমের চাবুকটা ধরে ফেলে। তখন জাম্বু জসিমকে আরও ইচ্ছা রকম চাবুক মারতে থাকে। এদিকে অনেক লোক জড়ো হয়ে যায়। তো দুজনকে মেরে জাম্বু খাজনা নিয়ে জমিদার মহলে চলে যায়। তখন মাহবুব খানকে বলে জাম্বু, হুজুর, সবাই খাজনা দিয়েছে, কিন্তু একটি লোক সে খাজনা দেয়নি। সে বলেছে এবছর নাকি তার ভালো ফসল হয় নাই, তাই সে খাজনা দিতে পারেনি, তাই তাকে চাবুক মেরে রক্তাক্ত করে ফেলেছি। তখন মাহবুব খান বলে, কে সে লোক? তাকে দরবারে হাজির করো। তখন জাম্বু লোক পাঠিয়ে জসিমের বাপ এবং জসিমকে দরবারে নিয়ে আসে। তখন মাহবুব খান বলে, আমার রাজ্যে তুমি কেন বিদ্রোহী? তুমি কেন খাজনা দাওনি? কেন দাওনি? তখন জসিমের বাপ বলে, হুজুর, এবছর আমার ভালো ফসল হয়নি, আর যা ফসল হয়েছিল পোকামাকড়ে সব খেয়ে ফেলেছে, আর বন্যা হয়েছিল, সে বন্যায়ও সব ফসল বেঁচে গেছে। তখন মাহবুব খান বলে, সবাই খাজনা দিয়েছে, কিন্তু তুমি দেও নাই এবং তোমার ফসল সব নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা তো বিশ্বাস করে না। তখন জসিমের বাপ বলে, হুজুর, ওরা যে খাজনাটা দিয়েছে সেটা গত বছরে তাদের জমানো ফসল ছিল, সেই ফসলটাই আপনাকে দিয়েছে। তখন মাহবুব খান বলে, তাহলে তুমি কেন দেও নেই? তখন জসিমের বাপ বলে, হুজুর, আমি জমানো ফসল রাখতে পারি নাই, তো তাই আমি দিতে পারি নাই। তবে হুজুর, আগামী বছর আপনার খাজনা দিয়ে দেবো। কয় না, তোমাকে আগামী বছর খাজনা দেওয়ার অনুমতি দেওয়া হবে না। তখন, এই কে আছিস, এই বিদ্রোহীকে কারাগারে নিক্ষেপ কর। জসিম বলে, হুজুর, আমার বাপকে ছেড়ে দেন, আমি খাজনা পরিশোধ করে দেব। তখন মাহবুব খান বলে, তুই খাজনা কীভাবে পরিশোধ করবি? জসিম বলে, আপনার বাড়িতে কাজ করব, আমি কাজ করে আপনার খাজনা আমি পরিশোধ করে দেব। তখন মাহবুব খান বলে, ঠিক আছে, তুই আমার বাড়িতে চাকরের কাজ করবি, আর আমার মেয়ে দেখাশোনা করবি। আমার মেয়ে ঘোড়া চড়ে বেড়ায়, তার পিছনে পিছনে যাবি। এভাবে যদি তুই 6 মাস
আমার বাড়িতে কঠোর পরিশ্রম করিস তাহলে তোর খাজনা মকুব হবে, এর আগে তোর মকুব হবে না। তখন জসিম বলে, তাহলে ঠিক আছে, তাইলে আমার বাপকে আপনি ছেড়ে দেন, আমি আমার দায়িত্ব পালন করব এবং আপনার কথা আমি মেনে নেব। তখন মাহবুব খান বলে, ঠিক আছে, আমি তোর কথা মেনে নিলাম, তোর বাপকে আমি ছেড়ে দিলাম। তখন সেই মুহূর্তে জসিম সুচরিতার গোড়ায় গোড়ায় চড়ে বসে, আর জসিম রশি ধরে টানতে থাকে। এক পর্যায়ে গোড়া ছুটে যায়, জসিম পিছনে পিছনে দূরে থাকে। তখন সুচরিতা বলে, এই আমার পিছনে পিছনে আসো, তাড়াতাড়ি আসো, আসো আসো। তখন জসিম এক পর্যায়ে পড়ে যায়। তখন সুচরিতা গোড়া থেকে নেমে জসিমকে চাবুক মারে। তখন জসিম বলে, হ্যাঁ ম্যাম সাহেব, আমাকে আর মারবেন না, আমার খুব কষ্ট লাগে। তখন সুচরিতা বলে, তোদের আবার কষ্ট আছে নাকি? তোরা তো আমাদের প্রজা। জসিম বলে, আমি প্রজা ঠিক আছে, কিন্তু আমি তো একটা মানুষ, আমার তো নাম আছে। তখন সুচরিতা বলে, তোর নাম কি? আমার নাম শমশের। তখন সুচরিতা বলে, ঠিক আছে, তোকে আমি শমশের বলে ডাকবো। তো এদিকে দেখা যায় যে মাহবুব খান সে আবারও জাম্বুকে বলে, অন্য এলাকায় যে খাজনা দেয়নি তাদেরকে তুমি জুলুম অত্যাচার শুরু করো, যারা খাজনা না দিবে তাদেরকে ইচ্ছা রকম মারবে। এভাবে গল্প মন নিয়ে নেয়। এদিকে দেখা যায় গল্পে এক পর্যায়ে সুচরিতার সাথে জসিমের প্রেম ভালোবাসা শুরু হয়ে যায়। তো একদিন সুচরিতা বলে জসিমকে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে কি ভালোবাসো? তো জসিম বলে, না, আমি ভালোবাসা বুঝি না, আমরা হলাম গরিব প্রজা, সাধারণ প্রজা, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসতে পারি না, আপনি হলেন ম্যাম সাহেব। সুচরিতা বলে, আমি তোমাকে অনেক মেরেছি, রক্তাক্ত করেছি, তুমি আমাকে মাফ করে দাও, কিন্তু তুমি যদি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। তখন জসিম বলে, না না না, এটা কেন করবেন? আপনি হলেন রাজার মেয়ে, সম্রাটের মেয়ে, আর আমি হলাম একটা সাধারণ প্রজা। আমরা আপনার বাপের খাজনা দিতে পারিনি বলে আপনার বাপ আমার বাপকে বন্দি করে রেখেছিল, তাই আপনার বাড়িতে আমি চাকর হয়ে কাজ করতেছি। এদিকে কায়েস আবার এই দৃশ্যগুলি দেখে ফেলে। তো কায়েস গিয়ে মাহবুব খানকে বলে যে, হুজুর, একটা দুঃসংবাদ আছে। তা মাহবুব খান বলে, কী দুঃসংবাদ? তখন কায়েস বলে, দুঃসংবাদটা হলো, আপনার মেয়ে, মানে ওই যে ছোকরাটাকে আপনি বাড়ির চাকর রেখেছেন, মানে ম্যাম সাহেবের গোড়া টেনে নেওয়ার জন্য, তার সাথে সম্ভবত প্রেম ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। আমি নিজেই দেখেছি তারা দুজনকে জড়িয়ে ধরতে এবং গান গাইতে। তখন মাহবুব খান বলে, কি এত বড় স্পর্ধা? তখন এদিকে মাহবুব খান সুচরিতাকে না বলে জসিমকে ইচ্ছারকম মারার পর জসিমকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তখন জসিম এক পর্যায়ে সেখান থেকে চলে আসে, আসার পর তার গ্রামে চলে আসে। এদিকে দেখা যায় গ্রামে, মানে যে এলাকা থাকে সেই এলাকায় ইলিয়াস কাঞ্চন এবং রুজিনা বসবাস করে, কিন্তু রুজিনা থাকে আবার জসিমের ছোট বোন, এবং সে তার নানি বাড়ি থাকে, সেখান থেকে আবার আসে। তো এদিকে জসিম বলে, শোন রুজিনা, তুই কিন্তু এলাকার বাইরে যাবি না, এদিকে জাম্বুর লোকেরা খুব নানান অত্যাচার জুলুম শুরু করেছে, তোকে কিন্তু অত্যাচার জুলুম করবে, তাই তুই ঘরেই থাকবি। তখন ইলিয়াস কাঞ্চন বলে, ভাইজান, আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না, আমি আছি না, আমি থাকতে রুজিনার কোনো ক্ষতি হতে দেব না, কারণ আমি রুজিনাকে প্রচণ্ডভাবে ভালোবাসি। তো জসিম বলে, বাহ, তুমি রুজিনাকে ভালোবাসো, রুজিনাকে তোমাকে ভালোবাসে? তখন রুজিনা বলে, ভাইজান, আমি ইলিয়াস কাঞ্চনকে ভালোবাসি। তখন দুজনকে ভালোবাসে। তো এদিকে দেখা যায় গল্পে সুচরিতা একদিন জসিমের কাছে আসে যে, তুমি কেন আমার বাড়ি ছেড়ে চলে এসেছো, আমার প্রাসাদ ছেড়ে চলে এসেছো? তখন জসিম বলে, তোমার বাপ আমাকে মেরে রক্তাক্ত অবস্থায় নদীর ধারে ফেলে দিয়েছিল, সেখান থেকে আমি এখানে চলে এসেছি। তো তোমার বাপ যদি জানতে পারে যে তুমি এখানে এসেছো, তাহলে আমাকে মেরেই ফেলবে। তখন সুচরিতা বলে, তুমি কি কাপুরুষ? তোমার নাম বলে শমশের, তুমি নাকি বীর, তাহলে তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? জসিম অথবা শমশের বলে, তোমাকে আমি ফিরিয়ে দেবো, কারণ তোমাকে আমি বেঁধে রাখতে পারবো না, তুমি চলে যাও। তো এই দৃশ্যটা আবার জাম্বু দেখে ফেলে। তখন জাম্বু গিয়ে বলে, হুজুর, বেদবি নেবেন না, আপনার মেয়ে কিন্তু ওই গ্রামে গিয়েছিল, সেই গ্রামে গিয়ে ওই শমশের নাকি তার সাথে দেখা করেছিল, তো এর একটা বিহিত আপনাকে করতে হয়। তখন মাহবুব খান বলে, যাও, তুমি একটা কাজ করো, তুমি শমশেরের বাপকে গিয়ে মেরে ফেলো। তো জাম্বু গিয়ে শমশেরের বাপকে মেরে ফেলে। মারার পর জসিম
অর্থাৎ শমশের বলে, আমার বাপকে কে মেরেছে? তখন একজন বৃদ্ধ বলে, জাম্বু মেরেছে। তখন জসিম রাগে গিয়ে জাম্বুকে ধরে, জাম্বুকে ধরার পর ইচ্ছা রকম জাম্বুকে মারে, মানে চঙ্গ ঝুলে ঝুলাইয়া জাম্বুকে জসিম মারতে থাকে। এক এক মাইর খাওয়ার পর জাম্বু আহত অবস্থায় দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, পালিয়ে রাজ দরবারে প্রবেশ করে। তখন বলে, হুজুর, আমাকে শমশের মেরেছে। তখন মাহবুব খান বলে, শমশের কি আমার মাথাটা নষ্ট করে দিবে? তখন জাম্বু বলে, শমশের এও বলেছে যে যে জুলুমবাজ রাজা, তাকে আমরা কখনো ক্ষমা করব না। তার বিরুদ্ধে আজ থেকে শুরু হবে সংগ্রাম, বিদ্রোহ। আজকের পর থেকে ওই জুলুমবাজ মাহবুব খানের বিরুদ্ধে আমরা শুরু করব আন্দোলন এবং মিছিল, মিটিং। আমরা একত্রিত হয়ে এই জুলুমবাজ রাজার পতন চাইব। তো এদিকে শমশেরের নেতৃত্বে একটা গ্রুপ তৈরি করে। শমশের বলে যে আমরা আজ থেকে আর ওই রাজার প্রজা হয়ে থাকবো না, আমরা এখন বিদ্রোহী হয়ে থাকব। আমরা যে দল গঠন করেছি, এখন থেকে আমাদের কাছ থেকে যে জোর জুলুম করে যে কর খাজনা নিয়ে গেছিল, সেই কর খাজনাগুলি আমরা সেই রাজমহল থেকে ফিরিয়ে আনব। তখন জসিমকে একদিন রাজমহল থেকে লুটপাট করে স্বর্ণ অলংকার এবং চাউলের বস্তা সব ছিনতাই করে নিয়ে আসে। তখন মাহবুব খান সকালবেলা উঠে শুনে যে তার রাজকোষ শূন্য হয়ে গেছে এবং যত স্বর্ণ অলংকার এবং চাউলের বস্তাগুলি সব নিয়ে গেছে। আর একটা চিঠি লিখে দিয়ে আসে শমশের, যে আমি শমশের বলছি, আমাদের উপর যে অত্যাচার তুমি করেছো, সে অত্যাচারের জবাব প্রথমবার দিলাম। তোমার রাজকোষ থেকে স্বর্ণ অলংকার নিয়ে গেলাম এবং চাউলের বস্তা আমরা নিয়ে গেলাম। এরপর যদি আমাদের পিছনে লাগতে এসো, তাহলে তোমার জীবনটা আমরা নিয়ে নেব। তখন এই চিঠি পেয়ে বলে মাহবুব খান, শমশের, এই শমশের এত সাহস কোথা থেকে পেল? জাম্বু বলে, হুজুর, সাহসটা দিয়েছে আপনার মেয়ে। আপনার মেয়েকে বুঝান, আপনার মেয়ে ওই শমশেরকে ভালোবাসে, আর শমশেরের কথা মতনই আপনার মেয়ে কাজ করে। তার মাহবুব খান তার মেয়ের কাছে গিয়ে বলে, তুমি নাকি শমশেরকে ভালোবাসো? তোমার এত বড় স্পর্ধা, একজন সামান্য প্রজা, একজন বিদ্রোহীকে ভালোবাসো? তুমি রাজার এক মেয়ে হয়ে তুমি একজন বিদ্রোহীকে ভালোবাসো? এটা কি হতে পারে? এটা কখনো হতে পারে না। আর এই শমশের এখন বিদ্রোহ হয়ে গেছে, সে দল গঠন করে সে আমার রাজমহল, রাজকোষ লুট করে নিয়ে গেছে। তাকে ধরার জন্য আমি আজকে ঘোষণা করব, তার মৃত্যুদণ্ড অবশ্যই হবে এবং তাকে আমি ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারব। আর আজকের পর থেকে তুমি আর শমশেরের নাম মুখে নিবে না এবং শমশেরের খোঁজখবর তুমি করতে যাবে না। আর যদি যাও, তাহলে তোমাকেও একই অপরাধে আমি শাস্তি দেব। তখন সুচিতা বলে, তা আপনি পারবেন আব্বা হুজুর, কারণ আপনি রাজা, আপনি সম্রাট, আপনি জমিদার, আপনি এই এলাকার মাথা, আপনি ইচ্ছা করলে সবই পারবেন। কিন্তু আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারবেন, কিন্তু আমার মনকে তো আপনি কিছুই করতে পারবেন না। তখন এদিকে দেখা যায় রুজিনায় একদিন ইলিয়াস কাঞ্চনকে বলে, আচ্ছা ইলিয়াস কাঞ্চন, আমার ভাইজান যে বিদ্রোহ হয়ে গেল, আমার ভাইজান যে রাজার বিরুদ্ধে যে আন্দোলন এবং লুটপাট করতেছে এবং গরিব মিসকিনদের মাঝে সে স্বর্ণ, টাকা, মোহর এগুলি বিলি করতেছে, তা আমার ভাইজানের কোনো ক্ষতি হবে না তো? ইলিয়াস কাঞ্চন বলে, না, ভাইজানের কিছু হবে না, ভাইজানের পিছনে আমরা আছি না, আমিও তো একজন গুপ্তচর, আমিও তো ভাইজানের হয়ে কাজ করি। তো আমরা কখনোই আমরা ভাইজানকে পিছনে ফেলে আমরা চলে আসবো না। আমাদের যে একটা দল গঠন হয়েছে, সেই দল গঠন দিয়েই আমরা এই অত্যাচারে জুলুমবাজ জমিদার অর্থাৎ রাজাকে আমরা ধ্বংস করে আমাদের ন্যায্য অধিকার পালন করব। ভূতপূর্ব যে রাজা ছিল, তাকে নাকি এই জুলুমবাজ হত্যা করে মেরে সেই সিংহাসনে বসেছে। সেই সিংহাসনতে তাকে আমরা নামিয়ে টেনে হিস্ত্রে সেই ভূতপূর্ব বাদশাকে খুঁজে বের করে তাকে আমরা সিংহাসনে বসাবো। এই আমাদের ওয়াদা, এই আমাদের প্রতিজ্ঞা, এটি আমাদের পণ্যে আমাদের যে দল গঠন করেছি, সেই দল গঠনের একটি উদ্দেশ্য, যে জমিদার, যে জুলুমবাজ রাজার পতন আমরা অচিরেই করব এবং অতি শীঘ্রই করব। তো এদিকে ইলিয়াস কাঞ্চন জসিমের কাছে গিয়ে বলে, ভাইজান, আমাদের দল সংগঠন আরও বড় করতে হবে। এদিকে খবর পেয়েছি যে জুলুমবাজ রাজা জাম্বু তারা সৈন্য সামন্ত অনেক বাড়িয়ে দিয়েছে এবং আরও তারা প্রশিক্ষণ দিচ্ছে যে আমাদের ধ্বংস করার জন্য। তো এদিকে মাহবুব খান একদিন ঘোষণা করে ডেরা পিটিয়ে যে
বিদ্রোহী শমশেরকে যে ধরে দিতে পারবে তাকে 5,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে এবং তাকে আরও পুরস্কৃত করা হবে। তো এদিকে একজন লোক থাকে লুবি এলাকা, সে ভাবে যে 5,000 যদি স্বর্ণমুদ্রা আমি পাই শমশেরকে ধরিয়ে দেওয়ার জন্য, তাহলে তো আমার আর কিছু করতে হবে না, আমি আরামে সেদিন কাটতে পারবো। তো রাজামশার কাছে গিয়ে সেই বৃদ্ধ লোকটি বলে, হুজুর আমি শমশেরকে ধরিয়ে দেব, তবে আমাকে 5,000 মুদ্রা কিন্তু দিতে হবে। তখন মাহবুব খান বলে, অবশ্যই দেব, তবে এটা তুমি খবর নাও যে শমশের কোথায় থাকে এবং তার দল বাহিনী কোথায় থাকে, এই খবরটা আমাকে আগে গিয়ে জানাও। তখন ওই লোকটি বলে, হুজুর আমি জানি শমশের থাকে ওই মন্দিরের এক পোড়াবাড়ির নিচে, যে নদীর ধার আছে, সেই নদীর ধারের নিচে তারা একটি তাঁবু টানিয়ে সেখানে তারা বসবাস করতেছে এবং তারা দল গঠন করছে। সেই পোড়া মন্দিরটা, সেই মন্দিরের জঙ্গলের ভিতরে থাকে তারা, সেখানে তারা দল গঠন করতেছে। তখন বাবান খান বলে, বেশ, তোমার এই সংবাদ পেয়ে আমি খুশি হয়েছি। তখন লোকটি বলে, তাহলে আমাকে পুরস্কার দেন। তখন জাম্বু বলে, হুজুর একে যদি আপনি পুরস্কার দিয়ে বিদায় করে দেন, তাহলে আবার ওই শমশেরের সাথে মিলে আমাদের তত্ত্ব সে ফাঁস করে দেবে, কারণ একে তো পুরস্কার দিতে হবে অন্যভাবে। তখন মাহবুব বলে, কিভাবে? তখন কায়েস বলে, হুজুর ছোট্ট একটা কথা বলি, আমাদের সাথে সে বন্ধুত্বের হাত মিলিয়েছে, কিন্তু শমশেরের সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে। সে যে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, এর কোনো প্রমাণ আছে, গ্যারান্টি আছে? তখন মাহবুব খান বলে, না তা তো নাই। তখন ওইদিকে জাম্বু গিয়ে ছুরি দিয়ে পার দিয়ে সেই লোকটিকে মেরে ফেলে। তখন লোকটি বলে, লোভে পাপ পাপে মৃত্যু, আমার পাপের প্রায়শ্চিত্ত আমি পেলাম। তবে এই ছুরির আঘাত নিয়ে এসে দূরত থাকে। এক পর্যায়ে গোড়া দিয়ে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে পালিয়ে যায়। সে পালিয়ে যাওয়ার পর তখন সে জসিমের আস্তানায়, অর্থাৎ শমশেরের আস্তানায় গিয়ে দৌড়ায় বলে যে, শমশের ভাই, আপনারা এই আস্তানা থেকে অন্য কোনো আস্তানায় চলে যান, আমি আপনাদের সাথে অন্যায় করেছি, কারণ আমি আপনাদের সব তথ্য 5,000 স্বর্ণমোহরের লোভে রাজামশাই এবং জাম্বু এবং কায়েসকে সব বলে দিয়েছি, আপনারা এখান থেকে পালান, যদি না পালান তাহলে আপনাদের সমস্ত লোককে মেরে ফেলবে। রাজামশাই এই মুহূর্তে তাদের সৈন্যবাহিনী নিয়ে রওনা দিচ্ছে। তো এই কথা বলার পর এই লোকটি সেখানে মারা যায়। তখন শমশের বলে, আমরা এখান থেকে সবাই কেটে পড়ি। তখন শমশের এবং ইলিয়াস কাঞ্চন তারা যে দলগুলি ছিল সেখান থেকে তারা এখান থেকে সরে গিয়ে অন্য কোথাও তারা আবার গিয়ে আস্তানা করে। তখন জাম্বু এবং তার দলফল সৈন্যবাহিনী, শত শত সৈন্যবাহিনী এসে দেখে সব ফাঁকা, কেউই নেই। তখন তারা আবার ফিরত গিয়ে বলে, হুজুর একটা সর্বনাশ হয়ে গেছে, শমশের এবং তার বাহিনীকে তো আমরা পেলাম না। তা আমার মনে হয় যে এখানে একটা চাল হয়েছে, আমরা যে লোকটাকে ছুরি আঘাত করেছিলাম সেই মনে হয় জীবিত ছিল, সে পালিয়ে গিয়ে সেখানে সব বলে দিয়েছে। তবে আপনি কোনো চিন্তা করবেন না যে আমরা এর প্রতিকার করব। এদিকে দেখা যায় যা জাম্বু বলে, হুজুর একটা আপনাকে ভালো পরামর্শ দিই। তখন বাবু খান বলে, কী পরামর্শ? আমি জানি শমশেরের বোন এবং ইলিয়াস কাঞ্চনের বোন, ছোট বোন, তারা একই গ্রামে থাকে, তাদের দুজনকে যদি আমরা ধরে আনতে পারি তাহলে আমাদের কাজটা অতি সহজ হয়ে যাবে। তখন শমশের এই সংবাদ শোনার পর শমশের দৌড়ে ছুটে আসবে আমাদের ধরার জন্য। তখন আমরা শমশেরকে আটক করে ফেলব এবং তাদের ফাঁসি দিয়ে মেরে ফেলব। তখন আপনার এলাকায় আর কোনো বিদ্রোহী থাকবে না। তখন মাহবুব খান বলে, আরেকটা কাজ করো, গ্রামের একটি লোককে মেরে গাছে ঝুলিয়ে রাখো, তারপর ঘোষণা করো যে রাজার সাথে যে বিদ্রোহী করবে এরকম পরিণত হবে এবং শমশেরও এরকম পরিণত হবে। যারাই তোমরা শমশেরের সাথে মিলিত হয়ে কাজ করতেছো তারা এখনও সময় আছে, আমার কাছে এসে আত্মসমর্পণ করো, আর না হলে তোমাদের মৃত্যু অবধারিত হবে। এই কথাটা রাজার আদেশ। তখন জাম্বু গিয়ে গ্রাম থেকে একটি লোককে ধরে এনে মেরে এবং একটি মেয়েকে নির্যাতন করে সে গাছে ঝুলিয়ে রাখে। আর চিঠিতে লেখা থাকে যে আজকের পর যদি রাজার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে এবং রাজার বিরুদ্ধে কোনো
খারাপ কাজ করার চিন্তাভাবনা করে এবং রাজাকে হত্যা করে এবং তার রাজপ্রাসাদ লুট করার চিন্তাভাবনা করে, তাহলে এই দুজনের মতোই তাদের পরিণতি হবে এবং নিশ্চিত। আর শমশেরকে জীবিত বা মৃত যে দূরে দিতে পারবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আর আরেকটা কথা লেখা থাকে যে শমশের, তুমি যেখানেই আছো না কেন তোমাকে অতি শীঘ্রই আমার সাথে বসো, আর না হলে তোমাকে আমরা খুঁজে বের করে মেরে ফেলব। তখন এই খবর পাওয়ার পর শমশের এই খবর পাওয়ার পর কি এত বড় স্পর্ধা, আমার এক গ্রামের দুইজনকে খুন করেছে, একজনকে নির্যাতিত করেছে আর একজনকে মেরে গেছে, ঝুলিয়ে রেখেছে। তখন শমশের বলে, তোমরা কোথায় আছো, আমার সাথে চলো, আমরাও রাজপ্রাসাদ থেকে দুজনকে ধরে এনে আমরাও মেরে ফেলবো। আমরা মেয়েদের আনবো না, আমরা যুবকদের আনবো। যুবকদের জসিম ঘোড়ায় করে নিয়ে এসে, অর্থাৎ শমশের নিয়ে এসে মেরে ঝুলিয়ে রেখে চিঠিতে লেখে যে জুলুমবাজ রাজা, তুমি যে আমাদের দুজনকে মেরেছিলে তার উত্তম জবাব দিলাম, আমরাও তোমাদের রাজপ্রাসাদ থেকে দুজনকে ধরে এনে হত্যা করে ঝুলিয়ে রেখেছি। তুমি যদি এখনও আমাদের প্রস্তাবে রাজি না হও তাহলে তোমাদের এক এক করে মেরে ফেলব। আমাদের প্রথম প্রস্তাব হলো, তুমি আর কোনো প্রজার উপর জুলুম করতে পারবে না, তাদের উপর অত্যাচার করতে পারবে না, আর মায়েদের উপর নির্যাতন করতে পারবে না, এবং আমাদের খাজনা তুমি মওকুফ করে দিতে হবে। আমরা কোনো খাজনা তোমাকে দেব না, কারণ আমরা অনেক পরিশ্রম করে ফসল ফলাই, সেই ফসলের ভাগ তোমাকে দেব না। দেব ফসলের 4 ভাগের 1 ভাগ, আর 3 ভাগ আমরা নেব, এছাড়া তোমাকে দেব না। এই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে আমরা আপোষে বসতে পারি। তখন মাহবুব খান বলে, কিরে জাম্বু, তুমি না বলেছিলে যে দুজনকে মারলেই সব ঠান্ডা হয়ে যাবে, এখন তো আরও গরম হয়ে গেল, আমাদের 2 সৈন্যকে মেরে ঝুলিয়ে রেখেছে গাছের ভিতরে। তখন জাম্বু বলে, হুজুর আরেকটা কথা বলি, আমি আজই ইলিয়াস কাঞ্চনের বোন এবং জসিমের বোনকে তুলে আমরা রাজপ্রাসাদে বন্দি করে রাখি, তখন কান টানলে মাথা অবশ্যই আসবো। তখন মাহবুব খান বলে, যাও অখনই তুলে নিয়ে আসো। তখন জাম্বু দলপল নিয়ে গিয়ে রুজিনা এবং ইলিয়াস কাঞ্চনের বোনকে তুলে নিয়ে আসে। এদিকে সুচরিতা আবার রাজপ্রাসাদ থেকে পালিয়ে গিয়ে সে জসিমকে খোঁজ করতে থাকে। যে জাম্বু দেখে যে সুচরিতা পালিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে জাম্বু সুচরিতাকে ধরে ফেলে। তখন সুচরিতা এবং রুজিনা এবং আরেকটা মেয়ে অর্থাৎ ইলিয়াস কাঞ্চনের বোনকে, 3 জনকে সে ঘোড়ায় করে রাজপ্রাসাদে নিয়ে রাখে, মানে ফেলে দেয়। তখন মাহবুব খান বলে, কি তুমি তো আমার মেয়েকে ধরে নিয়েছে। তখন জাম্বু বলে, হুজুর আপনার মেয়েও পালিয়ে যেতে চাইছিল, তখন আমি বাধ্য হয়ে ধরে নিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর এই হলো শমশেরের বোন, আর এটা হলো ইলিয়াস কাঞ্চনের বোন। তখন মাহবুব খান বলে, এই 3 জনকে কারাগারে বন্দি করো, আর ডেরা পেটে বলে দাও যে শমশের, তুমি যেখানে থাকো না কেন তুমি আত্মসমর্পণ করো, আর যদি না করো তাহলে তোমার বোন এবং তোমার প্রেমিকা এবং তোমার যে বন্ধুর বোন, তাদের 3 জনকেই কালকে শুলে চড়ানো হবে এবং এক কথায় ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তখন রাজার কথা মতো ডেরা পেটিয়ে বলে যে, শমশের তুমি কোথায় আছো, তুমি এখনই রাজপ্রাসাদে আত্মসমর্পণ করো, আর না হলে তোমার বোন, তোমার প্রেমিকা, তোমার বোন ও তোমার বন্ধুর বোনকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে। তখন শমশের বলে, না, আমি বেঁচে থাকতে এটা কখনো হতে পারে না। তখন শমশের বলে, শোনো বন্ধুরা, তোমরা আমার জন্য অনেক কিছু করেছো, শুধু আমার জন্য না, আমাদের গ্রামের জন্য করেছো, আমাদের শান্তির জন্য করেছো এবং আমাদের ন্যায্য অধিকারের জন্য করেছো। আজ আমাদের সামনে অনেক বিপদ, কারণ আমার বোনকে তুলে নিয়ে গেছে এবং ইলিয়াস কাঞ্চনের বোনকে তুলে নিয়ে গেছে। ইলিয়াস কাঞ্চন বলে, এর বদলা নেবো ভাইজান আমরা। শমশের বলে, না, আমরা এখন বদলা নেব না, আমাদের সুযোগ মতো বদলা নেব। তখন শমশের বলে, তোমরা তৈরি থেকো, আজ রাতেই আমরা রাজপ্রাসাদ আক্রমণ করব, সেখানে গিয়ে যদি আমাদের জীবন চলে যায়, হাসি মনে আমরা জীবন দিয়ে দেব, কেউ কোনো দুঃখ বা ক্ষোভ রাখবে না, কারণ আমরা
শুধুমাত্র এই প্রজাদের শান্তির জন্য, আমাদের শান্তি ফিরিয়ে আনার জন্যই আমরা সংগ্রাম আন্দোলন করতেছি, আর আমি নেতৃত্ব দিচ্ছি। আমি শমশের বলছি যে তোমাদের কোনো বিপদ হবে না, কিন্তু তোমাদের যুদ্ধ তোমরা চালিয়ে যাবে। এই কথা বলার পর যখন রাত হয় তখন জসিমের বাহিনী, তার শমশেরের বাহিনী, ইলিয়াস খানের বাহিনী সব নিয়ে রাজপ্রাসাদ আক্রমণ করে। আর শুরু হয় সেখানে একটা চরম যুদ্ধ। তরোয়ালবাজি চলতে থাকে, তরোয়ালের ঝনঝনের আওয়াজ চলতে থাকে। কেউ একজনকে মারে, আবার একজনকে মারে, এভাবে মারতে মারতে চলে লড়াই আর যুদ্ধ। কামানের গোলা চলতে থাকে, ঝনঝনে বাজতে থাকে, চিৎকার আওয়াজ শুরু হয়ে যায়। এভাবে চলতে চলতে অনেকক্ষণ যুদ্ধের পর দেখা যায় মাহবুব খান এবং জাম্বু কায়েস তারা পরাজিত হয়ে পালিয়ে যেতে চায়। আর শমশের গিয়ে তাদেরকে আটক করে এবং শমশের বলে, জাম্বু, তুই আমার বাপকে মেরেছিস এবং তুই আমার বোনকে তুলে এনেছিস। এবং ইলিয়াস খান বলে, তুই আমার বোনকে তুলে এনেছিস, তোকে আর ছাড়বো না। তখন শমশের গিয়ে জাম্বুকে ছুরি আঘাত করে, জাম্বু মারা যায়। তখন এই সময় কায়েস পালিয়ে যেতে চায়, ইলিয়াস কাঞ্চন পিছন দিয়ে গিয়ে কায়েসকে ছুরি আঘাত করে, কায়েসও পরে মারা যায়। তখন মাহবুব খান বলে, দেখো আমি যাই কিছু করেছি শুধুমাত্র এই জাম্বুরা কথাই করেছি। কয় না, আপনি অনেক জুলুম অত্যাচার করেছেন, অনেক অন্যায় করেছেন, অনেক মানুষের ক্ষতি করেছেন, অনেক মানুষের জীবন নিয়ে খেলা করেছেন, অনেক জুলুম করেছেন, এবং এখন আপনাকে আর ছাড়ব না। তখন সব এলাকাবাসীরা রাজমহল আক্রমণ করে এক পর্যায়ে রাজা মাহবুব খানকে সবাই তারা মারতে মারতে মেরে ফেলে। তখন এদিকে জসিম খুঁজতে থাকে তার প্রেমিকা, তার বোন। দেখে যে তারা এক গুহায় বন্দি এবং সেখানে অনেক সাপ ছুটাছুটি করতেছে সেই গুহার ভিতরে। তখন শমশের নিজে রশি দিয়ে নেমে তার প্রেমিকা, তার বোন এবং ইলিয়াস কাঞ্চনের বোনকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসে। উঠিয়ে নিয়ে আসার পর ইলিয়াস কাঞ্চন দুজনের মিল হয় এবং জসিম সুচরিতার মিল হয়। তো এলাকাবাসীরা সবাই হাত করতালি দেওয়ার পর সবাই বলে যে, শমশের ভাই, একটা কথা বলি, আপনি মিয়ামসামের সাথে এখানে থেকে যান, এই আজ থেকে আপনি হবেন এই রাজ্যের রাজা। তখন শমশের বলে, না, আমি রাজা হব না, কারণ আমি শমশেরে থাকবো। আমি আমার গ্রামে চলে যাব, তোমরা আমার গ্রামে চলে যাবে, কিন্তু রাজা হবে আমাদের মকবুল ভাই। এই মকবুল ভাই হলো বয়স্ক, তিনি সৎ চরিত্রবান, তিনি হবে আজ থেকে এলাকার রাজা। তখন রাজমুকুট পরিয়ে দেয় মকবুলের মাথায়। তখন সবাই হাততালি দেয়, সবাই আনন্দ উৎসব করতে থাকে। তখন এখানেই জসিম আবার সবাইকে নিয়ে গ্রামে চলে যায়, যে এখন থেকে আর জুলুম করবে না, কেউ অত্যাচার করবে না, নির্যাতন করবে না, এখন আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। তখন সুচরিতা বলে, আমিও চলে যাব। তো সুচরিতাও জসিমের সাথে চলে আসে সেই গ্রামে। তারা এসে সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ইলিয়াস কাঞ্চনের সাথে বিয়ে হয়ে যায় এবং জসিম সুচরিতাকে বিয়ে করে। তো এক পর্যায়ে তারা চারজনে মিলে এবং গ্রামবাসীরা সবাই আনন্দ উৎসব করতে থাকে। আনন্দ উৎসব করার পর দেখা যায় যে এখানেই সমাপ্ত লেখা ওঠে। তবে পরিচালক আলমগীর কুমকুম শমশের ছবিটি অ্যাকশনধর্মী ছবি। এখানে জাম্বুর ভালো একটা ভূমিকা ছিল, ভালো একটা ক্যারেক্টারে অভিনয় করেছে এবং জসিম শমশের নাম ভূমিকা অভিনয় করেছিল। এবং জসিম সে অ্যাকশনের কিংবদন্তি ছিল এবং রাজা সে তার যথাসাধ্য চেষ্টা করে এই ছবিটা করে সফলতার মুখ পায় এবং দর্শক এই ছবিটার জন্য বাহবা দেয়।